অন্তিক আওয়াজটা পেতেই ঘুরে তাকালো, আর তাকাতেই তার মুখে একটা হাসি ফুটল। সে দেখলো তার বন্ধু শ্যাম সেখানে দাঁড়িয়ে। সে অন্তিকের দিকে তাকিয়ে হাসছে। অন্তিক এগিয়ে গেল তার দিকে, তারপর বলল, এই তোর কথাই ভাবছিলাম, শেষমেশ তুই এলি। শ্যাম হেসে বলল, এই তুই ফোন করে যা বললি, না এসে আর থাকতে পারলাম না ভাই। অন্তিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তুই হাসছিস, দেখি জানিস আমাদের কি অবস্থা, বাড়িতে কি চলছে তুই জানিস না ভাই। তারপর আবার বলল, যাই হোক তুই চল আমাদের সাথে, বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে নে, তারপর পুরোটা খুলে বলছি তোকে। শ্যাম সেটাতে রাজি হয়ে গেল। অন্তিক বাকিদের সাথে শ্যামের আলাপ করিয়ে দিল। তারপর সবাই মিলে একসাথে হাঁটা দিল বাড়ির দিকে। বাড়ির কাছে আসতেই শ্যাম হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। অন্তিক সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে রে, দাঁড়িয়ে গেলি কেন? শ্যাম কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থাকলো বাড়ির দিকে। তারপর সে হেসে বলল, আরে কিছু না, চ ভেতরে চ, যাওয়া যাক, চ। এই বলে তারা সবাই ভেতরে চলে গেল। শ্যাম বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো। তারপর রুমে বসে অন্তিককে জিজ্ঞেস করলো, এবার তুই আমাকে বল, সব ঘটনাটা খুলে বল। অন্তিক প্রথমে নিজের মাথায় সবটা সাজিয়ে নিল, তারপর বলতে শুরু করলো, দেখ, এই বাড়িতে আমার ছোটবেলা থেকেই আসা বারণ ছিল, এমনকি এই বাড়ি নিয়ে কোনো কথা তুলতেই বাবা মা রেগে যেত। কিন্তু এইবার আমরা সবাই জোর করাতে বাবা মা রাজি হয়। প্রথম দিন যখন এসেছিলাম সবাই ঠিক ছিল, মানে সবকিছুই একদম নর্মাল ছিল আর কি। নিমাই কাকা, মানে এ বাড়ির যে কেয়ারটেকার, সেই আমাদের দেখাশোনা করছিল। হঠাৎ রাত হতেই একটা ঘটনা ঘটে। এটা বলে অন্তিক বর্ষার দিকে তাকাল। শ্যামের চোখ তার দিকে ঘুরল। তারপর বর্ষা একটা ঢোক গিলে বলতে শুরু করলো, সেদিন রাতে হঠাৎ পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ভাবলাম পুরনো বাড়ি, হয়তো আওয়াজ আসছে, সেই জন্যই খুব একটা গুরুত্ব দিইনি সেটাকে। তারপর বাথরুম পাওয়াতে আমি সেদিকেই যাই। বাথরুম থেকে যখন বেরিয়ে আসছি, হঠাৎ কল থেকে জল পড়ার একটা আওয়াজ পেলাম। আমার মনে ছিল আমি কল ভালো করেই বন্ধ করেছিলাম, জল পড়ার কথা নয়। তাই আমি চেক করতে আবার বাথরুমের দিকে যাই, আর তখনই বাথরুমে একটা পায়ের আওয়াজ শুনতে পাই। কেউ যেন খেলার ছলে জলে পা মারছে। তারপর বাথরুমে দরজা খুলতেই দেখি কিছুই নেই। ঘুরে আসতে যাব, এমন সময় আবার কল থেকে আওয়াজটা আসে। ঘুরে দেখি সেখান থেকে জল নয়, রক্ত পড়ছে, আর সে রক্ত ছড়িয়ে আছে সারা বাথরুমে মেঝেতে। আমি 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 সেখানে অজ্ঞান হয়ে যাই। বর্ষার কথা শেষ হতেই অন্তিকা আবার বলতে শুরু করে, দেখ, কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে আমি সেখানে দৌড়ে যাই। সেখানে গিয়ে দেখি বর্ষা ওভাবে পড়ে আছে। ওকে তুলে নিয়ে আসা হয় ঘরে, তারপর ওর জ্ঞান ফেরানো হয়। শ্যাম এবার প্রশ্ন করে, দিয়ে এরপর কি দেখলি? কাউকে কিছু বলিস নি বিষয়ে? অন্তিক উত্তরে বলে, না, প্রথমে জানাইনি। শ্যাম এবার গম্ভীর গলায় বলে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়ে থাকে বাবা। মানুষ যখন এরকম কিছু অলৌকিক ঘটনার সামনে পড়ে, তারা সেটাকে মনের ভুল বলেই ধরে নেয়। আচ্ছা, এরপর কি হলো? আমাকে একটু আগে থেকে মানে ব্যাপারটা খোলসা করে বল পুরোটা। শ্যামের প্রশ্ন শুনে অন্তিক আবার বলে উঠল, তারপর সেদিন আর কিছু হয়নি, যা হলো আবার পরের দিন রাতে। সবাই বেশ ভয় পেয়েছিল। আমরা এক ঘরে শুয়েছিলাম, হঠাৎ একটা হাসির আওয়াজে আমাদের ঘুম ভাঙে। শুনে বুঝতে পারলাম সেটা একটা বাচ্চা মেয়ের হাসির আওয়াজ। আর কিছুক্ষণের মধ্যেই সেই আওয়াজটা ভয়ঙ্কর কান্নায় পাল্টে যায়। আর সে কান্না আসতে থাকে ওই দরজার বাইরে থেকে, ওই যে ওইটা। আমি মরিয়া হয়ে দরজাটা খুলে দিই, আর দরজা খুলতেই কান্নার আওয়াজটা থেমে যায়। ঠিক তখনই আমি দেখতে পাই ওই যে বাইরের বারান্দায় একটা বাচ্চা মেয়ের ছায়া মূর্তি। আমি সেটা দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যাই, আর আমি এগোতেই সেই মূর্তি ছুটে পালিয়ে যায় সেখান থেকে।
আমিও তার পিছু নিই। গিয়ে দেখি মূর্তিটা বাড়ির পাশের জঙ্গলে ঢুকে গেল। অন্তিকের বলা শেষ হতেই শঙ্কু বলে উঠল, এই জঙ্গলের মধ্যে একটা মাটির বাড়ি আছে, আমি আর শুভ কাঠ আনতে গেছিলাম সেখানে। বল শুভ, ভাই বল না। শুভ মাথা নেড়ে হ্যাঁ জানালো। তারপর স্বস্তিকা বলতে শুরু করলো, অন্তিক অন্ধকারে ওভাবে একা যাওয়াতে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি নিমাই কাকাকে ডাকতে নিচে যাই। নিমাই কাকার বাড়ি এই বাড়ির পিছনেই, আর ওই রাস্তাটা পুরোপুরি অন্ধকার। আমি কাউকে দেখতে পাইনি, শুধু হঠাৎ মাথায় খুব জোরে একটা আঘাত পেয়ে আমি লুটিয়ে পড়ে যাই সেখানে। তারপর অন্তিক বলতে শুরু করে, আমরা ওকে তুলে নিয়ে এসে ঘরে জ্ঞান ফেরাই। এসবের মধ্যেই লক্ষ্য করি যে নিমাই কাকা নেই, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা পরের দিন গ্রামে গিয়ে খোঁজ লাগিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর হঠাৎ আগের দিন রাত্রে আমরা সবাই ঘুমিয়েছিলাম, তখন এই দরজাতে আওয়াজ হয়। আমরা শুনতে পাই যে নিমাই কাকা আমাদেরকে ডাকছে। আমি দরজা খুলে জিজ্ঞেস করি। সে জানায় যে তার মেয়ের ভীষণ শরীর খারাপ ছিল, তাই সে কিছু না বলে চলে গিয়েছিল। আমার সন্দেহ হয়, আমি পিছনে পিছনে যাই, আর তার অজান্তেই এই এই যে এই ভিডিওটা বানাই। আর তখনই জানতে পারি ওটা নিমাই কাকা নয়। কথা শেষ করেই অন্তিক তার মোবাইলের ভিডিওটা চালিয়ে দিল। শ্যাম খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখল। তারপর সে অন্তিকের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোর হঠাৎ নিমাই কাকার ওপর সন্দেহ হওয়ার কারণ কি? অন্তিক উত্তরে জানালো, প্রথম দুদিন যখন ঘটনাগুলো ঘটে আমি ঘড়িতে সময় দেখেছিলাম, ঠিক রাত 3টে বাজছিল। তাই নিমাই কাকা যখন রাত 3টের সময় এসে উপস্থিত হলো, আমার তখনই সন্দেহ হয়। শ্যাম খুব মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। তারপর আবার প্রশ্ন করলো অন্তিককে, তুই একদম নিশ্চিত? মানে ওটা বাচ্চা মেয়ের ছায়া ছিল? অন্তিক মাথা নেড়ে হ্যাঁ জানালো। শ্যাম খুব গম্ভীরভাবে ভাবতে শুরু করলো। সবাই এখন চেয়ে আছে তারই দিকে। কিছুক্ষণ পর শ্যাম আবার প্রশ্ন করলো, আচ্ছা এই বাড়ির ইতিহাস আর কিছু জানিস তুই? তুই 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 মানে আর কিছু বলতে পারবি আমাকে? অন্তিক উত্তরে না জানালো। তারপর ইতি বলে উঠল, হ্যাঁ একটা জিনিস আছে। আমরা একদিন গ্রামে গেছিলাম, সেখানে একজনের কাছে জানতে পারি এই বাড়ির মধ্যে কোথাও গুপ্তধন লুকানো আছে। ইতির কথা শেষ হতেই শুভ বলে ওঠে, কিন্তু ওটা তো ওই বৃদ্ধ নিজেই বললো যে মানে এই ধারণা থেকে ওগুলো সব বানানো কথা। শ্যাম সবটা শুনে বলে ভাবতে থাকলো। বেশ কিছুক্ষণ সবাই চুপ। নীরবতা ভেঙে অন্তিক প্রথম প্রশ্নটা করল, কিরে শ্যাম, কিছু বুঝতে পারছিস? শ্যাম আরো কিছুক্ষণ চুপ থাকলো। তারপর উত্তর দিল, মনে হয় কিছু ধরতে পেরেছি। কথাটা শুনে সবাই উৎসাহের সাথে তাকালো শ্যামের দিকে। সবার মনে একটাই জিনিস চলছে, এই কয়েকদিন ধরে যে প্যাঁচের মধ্যে তারা ফেঁসে আছে, শেষমেশ কি তার থেকে উদ্ধার পেতে চলেছে তারা?